পুরুলিয়ার কুখ্যাত কালো পাহাড় সম্পর্কে একটা প্রবাদ আছে। এখানে সূর্য পশ্চিম আকাশে ডোবার সাথে সাথেই ভারতের সংবিধান অচল হয়ে যায়, আর শুরু হয় কয়লা মাফিয়া ভৈরব সিংয়ের বারুদের রাজত্ব। এখানকার পলাশ ফুলগুলো নাকি এত লাল হয় কারণ মাটির নিচে চাপা পড়ে আছে অগণিত সৎ মানুষের রক্ত। ঠিক এমন এক গোধূলি লগ্নে যখন থানার পুলিশরাও ভয়ে দরজা বন্ধ করে বসে আছে, তখন থানার গেটে এসে কর্কশ শব্দে ব্রেক কষল একটা ধুলোমাখা সরকারি জিপ। জিপ থেকে নামা অফিসারটি জানতেন তার আগের ৩ জন অফিসারকে এখান থেকে হয় বদলি হতে হয়েছে, নয়তো কফিনে শুয়ে ফিরতে হয়েছে। কিন্তু রোদ চশমাটা খুলে যখন তিনি থানার নাম ফলকের দিকে তাকালেন, তার চোখের দৃষ্টি বুঝিয়ে দিল তিনি রুদ্র প্রতাপ সেন। তিনি এখানে নিজের কফিনের মাপ দিতে আসেননি, তিনি এসেছেন অপরাধীদের কফিনগুলো ভরতে। পুরুলিয়ার রুক্ষ প্রান্তরে তখন দুপুরের রোদ আগুনের মতো ঝরছে। রাস্তার দুধারে পলাশ গাছের সারি, কিন্তু তাদের রং এখন ধূসর, কয়লার গুঁড়োয় ঢাকা। দূরে দেখা যাচ্ছে কালো পাহাড়ের অস্পষ্ট রেখা, যেখানে দিনের আলোতেও অন্ধকার রাজত্ব করে। একটি সরকারি জিপ ধুলো উড়িয়ে এসে থামল শালতোড়া থানার সামনে। থানার সাইনবোর্ডটা জং ধরা, একদিকে স্ক্রু খুলে ঝুলে আছে। জিপ থেকে নামলেন রুদ্র প্রতাপ সেন। 6 ফিট 2 ইঞ্চির টানটান শরীর, গায়ের রং তামাটে, চোখে রোদ চশমা। খাকি উর্দিতে আইপিএস ব্যাজটা রোদে ঝকঝক করছে। তিনি নামতেই এক ঝলক গরম বাতাস এসে লাগল মুখে, যাতে বারুদ আর পোড়া কয়লার গন্ধ মেশানো। থানার বারান্দায় বসে ঝিমুচ্ছিল কনস্টেবল হরিপদ। নতুন এসপিকে দেখে সে তড়বড় করে উঠে স্যালুট ঠুকল, কিন্তু হাতটা কাঁপছে। রুদ্র চশমা খুললেন না, সোজা ভেতরে ঢুকলেন। টেবিলের উপর ফাইলের স্তূপ, তার ওপর জমে আছে ধুলোর আস্তরণ। ফ্যানের ব্লেডগুলো শব্দ করে ঘুরছে, যেন তারাও এই সিস্টেমের জং ধরা অবস্থার সাক্ষী। ওসি মহিম হালদার পান চিবোচ্ছিলেন। রুদ্রকে দেখে পানটা গিলে ফেলার চেষ্টা করে বিষম খেলেন। স্যার, আপনি আজই জয়েন করবেন খবর ছিল না? রুদ্র টেবিলের ধুলো আঙুল দিয়ে মুছে মহিমের দিকে তাকালেন। শান্ত কিন্তু গভীর গলায় বললেন, অপরাধীরা খবর দিয়ে অপরাধ করে না মহিমবাবু, তাই পুলিশকেও খবর দিয়ে আসতে নেই। চার্জ বুঝিয়ে দিন। আর হ্যাঁ, গত 5 বছরে কটা মার্ডার কেস অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে, তার লিস্ট আমার চাই। মহিমের কপালে ঘাম জমল। সে বুঝল কালো পাহাড়ে দিন বদলাতে চলেছে। কালো পাহাড়ের আসল সরকার প্রশাসন নয়, আসল সরকার ভৈরব সিং। লোকটা লম্বায় খাটো, কিন্তু তার ক্ষমতার হাত অনেক লম্বা। বেআইনি কয়লা খাদান, পাথর খাদান আর জঙ্গল থেকে চন্দন কাঠ পাচার সবই তার নিয়ন্ত্রণে। ভৈরব সিং নিজেকে সমাজসেবী বলে পরিচয় দেয়, কিন্তু সবাই জানে সে আসলে যমদূত। বিকেলবেলা নিজের বাগান বাড়িতে বসে পোষা চিতাবাঘের খাঁচার সামনে মাংসের টুকরো ছুটছিল ভৈরব। তার ডান হাত কালু এসে খবর দিল, ভাইজান, নতুন এসপি এসেছে, ছেলেটা নাকি খুব তেদ্র, এসেই পুরনো ফাইল ঘাটছে। ভৈরব হাসল, দাঁতগুলো পানের রসে লাল। তেদ্র তো অনেকেই আসে কালু, কিন্তু কালো পাহাড়ের ধুলো চোখে ঢুকলে সব অন্ধ হয়ে যায়। ওকে একটা উপহার পাঠিয়ে দে, নতুন পোস্টিং, সংসার সাজাতে টাকার দরকার হবে। কালু মাথা নিচু করে চলে গেল। ভৈরব খাঁচার বাঘটার দিকে তাকিয়ে বলল, শিকার এলো রে শেরু, এবার খেলা জমবে। পরদিন সকালে রুদ্র কোয়ার্টারে ব্রেকফাস্ট করছিলেন। তার স্ত্রী নীরা শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু মনের দিক থেকে শক্ত। নীরা বলল, রুদ্র, জায়গাটা আমার ভালো ঠেকছে না। কাল রাতেই অদ্ভুত সব ফোন আসছিল ল্যান্ডলাইনে। রুদ্র কফির কাপে চুমুক দিয়ে বললেন, জানি ওরা ভয় দেখাতে চাইছে, কিন্তু ওরা জানে না আমি ভয় পেতে আসিনি, ভয় ভাঙতে এসেছি। দরজায় বেল বাজল। কালু এসেছে বিশাল এক ফলের ঝুড়ি আর মিষ্টির প্যাকেট নিয়ে। মিষ্টির প্যাকেটের নিচে খাম ভর্তি টাকা। কালু বিনীতভাবে বলল, স্যার, ভৈরববাবু পাঠালেন, ওয়েলকাম গিফট। রুদ্র উঠে দাঁড়ালেন। কালুর চোখের দিকে তাকিয়ে বললেন, ভৈরববাবুকে গিয়ে বলো আমি ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাই না। আর এই টাকাটা, এটা দিয়ে যেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কোনো মন্দিরে দান করে দেন। কালু চমকে গেল। এসপি ঘুষ প্রত্যাখ্যান করছে, এটা এখানে বিরল দৃশ্য। সে দাঁত চেপে বলল, স্যার, ভৈরববাবুর উপহার ফেরানো মানে কিন্তু বিপদ ডেকে আনা। রুদ্র হাসলেন, বিপদ আমার পেশা, গেট আউট। কালু চলে যেতেই রুদ্র নীরাকে বললেন, প্রস্তুত থেকো নীরা, যুদ্ধ শুরু হয়ে গেল। রুদ্র মারা যাননি। খাদের নিচে এক আদিবাসী গ্রামে তিনি আশ্রয় পেলেন। গ্রামের বৈদ্য তার চিকিৎসা করলেন, কিন্তু রুদ্রের মনের ক্ষত শরীরের ক্ষতের চেয়ে অনেক গভীর ছিল। কবিরের মৃত্যু তাকে তাড়া করে বেড়াচ্ছিল। 7 দিন তিনি নিখোঁজ রইলেন। পুলিশ ডিপার্টমেন্ট ধরে নিল এসপি মৃত। ভৈরব শহরে বিজয় উৎসব করল। নীরা শুধু বিশ্বাস হারাননি, তিনি জানতেন তার রুদ্র ফিরবে।
এই 7 দিনে রুদ্র নিজেকে নতুন করে গড়লেন। তিনি বুঝলেন আইনের বই দিয়ে এই জঙ্গল রাত চালানো যাবে না, এবার দরকার চাণক্য নীতি। তিনি আদিবাসী যুবকদের নিয়ে একটা ইনফরমার নেটওয়ার্ক তৈরি করলেন। 8ম দিনে রুদ্র ফিরে এলেন, তবে থানায় নয়, গোপন আস্তানায়। তিনি যোগাযোগ করলেন তার পুরনো বন্ধু সাইবার ক্রাইম এক্সপার্ট রোহিতের সাথে। রোহিত, ভৈরবের টাকার উৎস খুঁজে বের কর। ওর দুর্বলতা ওর পেশি শক্তি নয়, ওর টাকা। রোহিত কাজ শুরু করল। ভৈরবের বেনামি কোম্পানি, হাওলা লেনবেন, মন্ত্রীদের সাথে তার চ্যাট হিস্ট্রি সব হ্যাক করে বের করে ফেলল। এদিকে রুদ্র শহরে ফিরতেই মহিম হালদার ভয় কাঁপতে শুরু করল। রুদ্র সরাসরি মহিমের বাড়ি গেলেন মাঝরাতে। মহিম তখন টাকা গুনছিল। রুদ্র বন্দুকের নল মহিমের ঘাড়ে ঠেকিয়ে বললেন, কবিরা রক্তের দাম দিতে এসেছি মহিমবাবু। মহিম প্রাণ ভিক্ষা চাইল। রুদ্র তাকে মারলেন না, তাকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বানালেন। মহিমের জবানবন্দি রেকর্ড করা হলো ভিডিওতে। রুদ্র এবার প্রকাশ্যে এলেন। ডিজিপির সাথে মিটিং করে তিনি সমস্ত প্রমাণ পেশ করলেন। ভৈরবের সাথে যুক্ত পুলিশের বড় বড় অফিসারদের সাসপেন্ড করা হলো। মহিম হালদার গ্রেপ্তার হল। ভৈরব দেখল তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তার পলিটিক্যাল গডফাদাররা ফোন ধরছে না। কোনো ঠাসা বাঘ আরও ভয়ঙ্কর হয়। ভৈরব ঠিক করল সে শেষ আঘাত হানবে। সে রুদ্রের স্ত্রী নীরাকে কিডন্যাপ করার প্ল্যান করল। নীরার স্কুলের সামনে ভৈরবের গুন্ডারা গাড়ি নিয়ে এলো, কিন্তু রুদ্র এটা জানতেন। তিনি সাদা পোশাকে স্কুলের দারোয়ান সেজে বসেছিলেন। গুন্ডারা নীরাকে ধরতে গেলেই রুদ্রের হাতের লাঠি আর রিভলভার কথা বলে উঠল। ভৈরবের ডান হাত কালু ধরা পড়ল। জেরের মুখে সে স্বীকার করল ভৈরব আজ রাতেই হেলিকপ্টারে করে নেপাল পালিয়ে যাবে। তার গোপন আস্তানা লাল পাহাড়ের পুরনো কেল্লা। রাত 12টা। লাল পাহাড়ের কেল্লা ঘিরে ফেলেছে রুদ্রের নেতৃত্বে স্পেশাল কমান্ডো ফোর্স। আকাশ থেকে ড্রোন নজর রাখছে। ভৈরব সিং, তুমি 4 দিক থেকে ঘেরাও হয়ে আছো, সারেন্ডার করো। রুদ্রের ঘোষণা। উত্তরে এলো গ্রেনেড। কেল্লার ভেতর থেকে ভৈরবের নিজস্ব বাহিনী ভারী মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। রুদ্র কমান্ডোদের কাভার ফায়ার দিতে বলে একা পেছনের দেওয়াল বেয়ে কেল্লায় উঠলেন। তার শরীরে তখন অ্যাড্রেনালিন ছুটছে। কবিরের মুখটা বারবার ভেসে উঠছে। কেল্লার ছাদে হেলিকপ্টার তৈরি। ভৈরব দৌড়ে যাচ্ছে সেদিকে। রুদ্র ছাদ থেকে লাফ দিয়ে ভৈরবের সামনে পড়লেন। কোথায় যাচ্ছ ভৈরব? খেলা তো সবে শুরু। ভৈরব পকেট থেকে পিস্তল বের করল, কিন্তু রুদ্রের ক্যারাটে কিক তার হাত থেকে পিস্তল ফেলে দিল। শুরু হলো হাতাহাতি লড়াই। ভৈরব শক্তিশালী, কিন্তু রুদ্রের আক্রোশ তাকে হারিয়ে দিল। রুদ্র ভৈরবকে তুলে আছাড় মারলেন হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ারের ওপর। হেলিকপ্টারের পাইলট ভয় পেয়ে উড়ে পালালো। ভৈরব এখন একা, নিরুপায়। রুদ্র ভৈরবের বুকে পা দিয়ে দাঁড়ালেন, রিভলভারটা ভৈরবের কপালে। ভৈরব ধুকতে ধুকতে বলল, মেরে ফেল, আমাকে জেলে নিলে আমি আবার বেরোব, আবার রাজত্ব করব। রুদ্রের আঙুল ট্রিগারে কাঁপছে। এক মুহূর্তের জন্য মনে হলো এখনই সব শেষ করে দেন, কিন্তু তিনি আইপিএস অফিসার। তিনি ইউনিফর্মের মর্যাদা রাখলেন। তোকে মারলে তুই হিরো হয়ে যাবি, তোকে আমি বাঁচিয়ে রাখব। তুই দেখবি তোর সাম্রাজ্য কিভাবে ধুলোয় মিশে যায়। রোজ তিলে তিলে মরবি তুই জেলের সেলে। ভৈরবকে হাতকড়া পরানো হলো। ভোরের আলো ফুটছে তখন। লাল পাহাড়ের মাথায় সূর্য উঠছে। সেই আলোয় রুদ্রের ক্লান্ত কিন্তু বিজয়ী মুখটা চকচক করছে। ভৈরব সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ড হল। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখানে স্কুল আর হাসপাতাল তৈরির ঘোষণা হল। 3 বছর পর রুদ্রের ট্রান্সফার অর্ডার এসছে। তাকে এখন সিবিআইতে জয়েন করতে হবে দিল্লিতে। বিদায়ের দিন পুরো জেলা ভেঙে পড়ল থানার মাঠে। আদিবাসী মহিলারা ফুলের মালা নিয়ে এলো। সেই বৃদ্ধা, যার নাতনিকে রুদ্র বাঁচিয়েছিলেন, তিনি রুদ্রের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। নতুন আসা এসপি রুদ্রকে জিজ্ঞেস করলেন, স্যার, এত বড় মাফিয়ার সাথে লড়াই করলেন, ভয় করেনি? রুদ্র জিপে উঠতে উঠতে বললেন, ভয় সবার করে, কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয়ের চেয়েও জরুরি কোনো কাজকে বেছে নেওয়া। মনে রাখবে, ইউনিফর্মটা শুধু কাপড় নয়, এটা একটা বর্ম যা তোমাকে এবং সাধারণ মানুষকে রক্ষা করে। গাড়ি স্টার্ট দিল। ধুলো উড়িয়ে রুদ্র প্রতাপ সেনের গাড়ি মিলিয়ে গেল দিগন্তে। কিন্তু কালো পাহাড়ের মানুষ আজও বিশ্বাস করে, যখনই অন্যায় মাথাচাড়া দেবে, কোনো না কোনো রুদ্র ঠিক ফিরে আসবে। রুদ্র জানতেন শুধু সততা দিয়ে হবে না, দরকার বুদ্ধি আর কৌশল। তিনি থানার সমস্ত পুলিশকে বিশ্বাস করতে পারছিলেন না। তাই তিনি সদ্য পাশ করে আসা 3 জন তরুণ সাব ইন্সপেক্টর আর 5 জন কনস্টেবলকে নিয়ে একটা গোপন টিম বানালেন। নাম দিলেন টিম ফিনিক্স। প্রথম টার্গেট দামোদর নদের তীরের অবৈধ বালি খাদান। রাত তখন 3টে। অমাবস্যার অন্ধকারে নদীর চরে হাজার হাজার লরি দাঁড়িয়ে আছে। জেসিবি মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে। পাহারায় আছে ভৈরবের সশস্ত্র বাহিনী।
রুদ্র টিম সাধারণ জিপ ছেড়ে দুটো লরি নিয়ে ছদ্মবেশে ঢুকল। রুদ্র নিজে ড্রাইভারের সিটে, মাথায় গামছা বাঁধা। চেকপোস্টে আসতেই ভৈরবের লোক বলল, কই হে, টোকেন দেখা। রুদ্র জানলা দিয়ে হাত বাড়িয়ে টোকেনের বদলে রিভলভারের নল ঠেকালেন লোকটার কপালে। এই নে তোর টোকেন। মুহূর্তের মধ্যে শুরু হলো অ্যাকশন। টিম ফিনিক্স 4 দিক থেকে ঘিরে ফেলল মাফিয়াদের। গোলাগুলি চলল প্রায় ৪৫ মিনিট। ভৈরবের বাহিনী অপ্রস্তুত ছিল, তারা পালিয়ে গেল। বাজেয়াপ্ত হল ৫০টা লরি আর ৩টে জেসিবি। পরদিন সকালে খবরের কাগজের হেডলাইন, এসপি রুদ্রর সার্জিক্যাল স্ট্রাইক, ভৈরব সিংয়ের সাম্রাজ্যে প্রথম ফাটল। এই ঘটনার পর ভৈরব ক্ষিপ্ত হয়ে উঠল। সে সরাসরি রুদ্রকে না ধরে গরিব গ্রামবাসীদের ওপর অত্যাচার বাড়াল। একদিন সকালে এক বৃদ্ধা থানায় এসে রুদ্রের পায়ের কাছে লুটিয়ে পড়লেন। বাবা, আমার নাতনিকে ওরা তুলে নিয়ে গেছে, ভৈরবের ভাই ওটাকে ছিঁড়ে খাচ্ছে। রুদ্রর রক্ত টকবক করে ফুটে উঠল। তিনি ওসি মহিমকে বললেন, ফোর্স রেডি করুন। মহিম আমতা আমতা করে বলল, স্যার, ভৈরবের ভাইয়ের ডেরা জঙ্গলের গভীরে, ওখানে যাওয়া মানে। আমি পারমিশন চাইছি না মহিমবাবু, অর্ডার দিচ্ছি। রুদ্র গর্জন করে উঠলেন। রুদ্র সেই বৃদ্ধাকে নিজের গাড়িতে বসালেন, তারপর ফোর্স নিয়ে সোজা জঙ্গলের দিকে রওনা হলেন। এনকাউন্টার হল। রুদ্র নিজের কাঁধে গুলি খেলেন, কিন্তু থামলেন না। ভৈরবের ভাই রতন সিংকে তিনি ধাওয়া করে ধরলেন। মেয়েটিকে উদ্ধার করা হল। গ্রামবাসীরা দেখল একজন পুলিশ অফিসার নিজের রক্ত দিয়ে তাদের সম্মান বাঁচাচ্ছে। সেই দিন থেকে রুদ্র প্রতাপ সেন আর শুধু অফিসার রইলেন না, হয়ে উঠলেন মসিহা। ভৈরব বুঝল রুদ্রকে বাগে আনা যাবে না। এবার সে তার তুরুপের তাস খেলল। থানার ভেতরেই ছিল তার চর, ওসি মহিম হালদার। ভৈরব মহিমকে ফোন করল, মহিম, রুদ্রকে এমন জায়গায় নিয়ে যা যেখান থেকে ও আর ফিরতে না পারে। কাজটা হলে তোকে রিটায়ারমেন্টের পর বিদেশে সেটেল করে দেব। লোভ মানুষকে অন্ধ করে। মহিম রাজি হল। সে রুদ্রকে খবর দিল, স্যার, ভৈরব আজ রাতে বর্ডার দিয়ে অস্ত্র পাচার করবে, একদম সলিড খবর। রুদ্র বিশ্বাস করলেন। তিনি তার প্রিয় সহযোগী তরুণ অফিসার কবিরকে নিয়ে অভিযানে বেরোলেন। জায়গাটা ছিল এক পরিত্যক্ত কয়লা খনি, চারদিকে পাহাড়, মাঝখানে গভীর খাদ। রুদ্র আর কবির যখন খাদের কিনারে পৌঁছলেন, হঠাৎ ওপর থেকে ফ্ল্যাড লাইট জ্বলে উঠল। চারদিক থেকে ঘিরে ধরল ভৈরবের গুন্ডারা। স্বাগতম এসপি সাহেব, ভৈরবের কণ্ঠস্বর শোনা গেল মাইকে। রুদ্র বুঝলেন এটা ফাঁদ। তিনি আর কবির পিঠে পিঠে দাঁড়ালেন। কিন্তু শত্রুরা সংখ্যায় অনেক বেশি। গুলিবৃষ্টি শুরু হল। কবির রুদ্রকে বাঁচাতে গিয়ে নিজের বুকে গুলি নিল। স্যার, আপনি পালান, দেশকে আপনার দরকার। কবিরের শেষ কথা। রুদ্রের চোখের সামনে কবিরের নিথর দেহ লুটিয়ে পড়ল। রুদ্রের গুলিও শেষ। তিনি খাদের নিচে ঝাঁপ দিলেন। ভৈরব ভাবল রুদ্র শেষ।